যে জামাত ইসলামের আমির তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সেই কারণেই এই পয়লা মেয়ের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে দুপুর 2টায়, না নামাজের পরেই এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচাইতে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্য আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। প্রত্যেকটি ইউনিটের আমাদের জেলা এবং উপজেলা ইউনিটগুলোতে একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারা সেইভাবে তারা এই দিবসটি পালন করবেন। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই, যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের রাজনীতিকে আরো বেগবান করতে পারি। তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। সমগ্র পৃথিবী, এই সমস্ত যারা অবজারভার এসেছিল, সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামাত ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। যাই হোক, যে কথা বলছিলাম যে আজকে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই, একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। আমরা 5ই আগস্টের পরে যে সুযোগ পেয়েছি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া, সুযোগকে নষ্ট করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। যে বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করবার জন্য একটি পক্ষ প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে নির্বাচনের আগে থেকেই, তখন অফুরন্ত মিথ্যাচার, প্রোপাগান্ডা, ফেক ইনফরমেশন, আপনার সোশ্যাল মিডিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে, আপনার অনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে জনগণের কাছ থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে, কিন্তু সেটা সক্ষম হয়নি, সফল হয়নি। এখনো আবার দেখেন যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে গিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, ইনস্টেবল অবস্থায় নিয়ে যেতে চায়, অনিশ্চিত অবস্থায় নিয়ে যেতে চায়, তাই এই কাজগুলো করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্র রাজনীতিতে এই ধরনের যে একটা অবস্থা তৈরি করার যে প্রচেষ্টা করা হচ্ছে, আমরা তারও নিন্দা জানাচ্ছি। এবং আমি আশা করব যে যে সমস্ত পক্ষগুলো এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন তারা বিরত থাকবেন, কারণ বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণও পরিহার করেছে। এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে আমাদের তো করার কিছু নাই। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান করুন। আমাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনার জন্য। আমরা সুযোগ দিয়ে বলতে চাই, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সাথে সাথে ঘোষণা দিন যে আমরা তা আপাদমস্তক যেভাবে সাইন করেছি ওইভাবে বাস্তবায়ন করব। আসুন এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি সংসদ। আমরা প্রস্তুত, খোলা মন নিয়ে প্রস্তুত, কিন্তু এইটা নিয়ে যে কোনো ধরনের কালক্ষেপণ, টালবাহানা আমরা মানব না। যদি সংসদে তার সমাধান হয় আলহামদুলিল্লাহ, না হয় এই রাজপথ আমাদের পরিচিত। আমরা প্রথমে এই রাজপথ চাই না, আমরা চাই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদীয় গণতন্ত্রে মহান জাতীয় সংসদ। সম্মানিত ভাইয়েরা, কেউ কেউ বলেন 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমি জিজ্ঞেস করি, 72-এর সংবিধান
শেখ মুজিব কি রক্ষা করেছিলেন? ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিল? ৭২-এর সংবিধানে কি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই ৭২-এর সংবিধানকে জায়গায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক কোত্থেকে আসলেন? জিয়াউর রহমান সাহেবকে এই সংবিধান পরিবর্তন করেন নাই? মরহুম নেতা এম কে আনোয়ার এই জাতীয় প্রেস ক্লাবের এই হলে বসে তিনি একটা আলোচনার সময় বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব? তিনি এইরকমই বলেছিলেন অঙ্গভঙ্গি করে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান থাকবে না? তাহলে আপনারা কি তাদের চাইতে বেশি ৭২ সংবিধান প্রেমিক হয়ে গেলেন? এই সমস্ত জিনিস ভালো না, ভালো লক্ষণ না। জনগণকে মেহেরবানি করে ভুল বুঝবেন না, ভুল বুঝানোর চেষ্টা করবেন না। জনগণের আকাঙ্ক্ষা বুঝার চেষ্টা করুন, দেয়ালে একটু কান চাপেন, শুনবেন এদেশের জনগণ কি চায়। যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে মিনিমাম ১৪০০ শহীদ যারা হয়েছে তাদেরকে অপমান করা হবে, হাদিদেরকে অপমান করা হবে, আবরার ফাহাদকে অপমান করা হবে, ফেলানির ঝুলন্ত লাশের সাথে অপমান করা হবে। এ কাজ করতে যাবেন না। বেঁচে থাকা জিন্দা শহীদ জুলাই যোদ্ধারা তারা এটা মেনে নেবে না। জুলাই যুদ্ধ ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ১০,০০০ নয়, ১ লাখ নয়, ২ লাখ নয়, জুলাই যুদ্ধ ছিল কোটি কোটি। এ মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না। মেহেরবানি করে জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান করুন। আজকের এই মহান দিবসের আলোচনায় সবাই আমি বুক ভরে সরকারকে সেই আহ্বান জানাতে চাই। আর জাতীয় জীবনে যে কঠিন সময় এসেছে, খোলা মন নিয়ে উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। উদারতা দেখিয়ে জাতীয় সমস্যা সমাধানে এক জায়গায় একসাথে বসে। এটা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের ভিতরে সকল দল প্রবেশ করে নাই। এদেশে যারা অন্যান্য দল আছে তাদের অবদান আছে এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে আছে, ২৪-এ আছে। এই তাদের সবাইকে নিয়ে বসে কথা শুনেন, ডিসিশন তো আপনারাই নেবেন। অন্তত খোলা মনে পরামর্শগুলো শুনেন, কে কি বলতে চায়। আমি আশা করি জাতি উপকৃত হবে এবং আপনারাও দিশা পাবেন ইনশাআল্লাহ। সেই পারস্পরিক হিংসা হানাহানির রাজনীতি বন্ধ হোক। আফসোস এখনো শুধু একটা ইলেকশন হয়ে গেছে, সেইটাকে কেন্দ্র করে মানুষ কম হচ্ছে, এমনকি নিজ দলের মানুষকেও খুন করা হচ্ছে। তাহলে ফেসিবাদ বিদায় নিল কোথায়? ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। দেশবাসীকে বলবো, এই ফেসিবাদ নূতন করে কেউ যদি কায়েম করতে চায়, ইনশাআল্লাহ সবগুলা হাত একত্রিত করে আমরা রুখে দেবো। ইনশাআল্লাহ রুখে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দেশকে হেফাজত করুন, আমাদের স্বাধীনতাকে আল্লাহ অক্ষুণ্ণ রাখুন, আমাদের বীরদেরকে, সকল পর্যায়ের বীরদেরকে আল্লাহ সীমাহীন মর্যাদা দান করুন। প্রিয় দেশের জনগণকে অধিকারের পক্ষে সজাগ থেকে অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন। প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই ও বোনেরা, সবার প্রতি আরেকবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।